আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা দিয়েছিলাম ঠিক 5:30 আপনাদের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ঠিক 5:30 আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। শিক্ষার্থী ভাই বোনেরা বরাবরের মতো একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। এখানেই শেষ নয়, ঠিক আজকে রাত 10টায় আপনাদের সাথে আবার আমার কথা হবে। সো সেই অপেক্ষায় রইলাম আর কি। সো একটু জানাবেন বরাবরের মতো সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা। আপনারা ভালো করে জানেন যে সামনে খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে পেট্রো বাংলা বেশ কিছু পরীক্ষা আসন্ন। তো এই পরীক্ষাগুলো আলটিমেটলি খুব একটা কঠিন তা না, আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারেন আমার মনে হয় এই পরীক্ষাগুলোতে ভালো করা সম্ভব। যাই হোক, কথা না বাড়িয়ে আসেন আমরা শুরু করি আজকে আমাদের নির্ধারিত ক্লাস। শুধু দু একজন একটু কমেন্টসে জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা। আর বরাবরের মতো বলেছি এই ক্লাসগুলো ইউটিউবে পেতে চাইলে শাহিনুজ্জামান শাকিল নাম সার্চ দিলেই ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া। সো দু একজনের ইতিবাচক ইয়েস, থ্যাঙ্কস আ লট। আলিম হোসাইন, আচ্ছা এবার আসেন আমরা আর কোনো কথা না বাড়াই শুরু করব একদম 1 নাম্বার থেকে। দেখেন 1 নাম্বার যে প্রশ্নটা বলছে, দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স। প্রশ্ন ভালো করে পড়াটাও হচ্ছে একটা ভালো কৌশল। কেমন, নিচের কোনটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স আপনার কাছে জানতে চাচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা কি বলছে দেখেন, এটা মূলত হচ্ছে ন্যারেশন রিলেটেড একটা প্রশ্ন। এটাকে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন ভালো করে খেয়াল করে দেখেন, মনে রাখবেন সেটা হচ্ছে ফরবিড অথবা বলেন কেন প্রহিবিটেড বা প্রহিবিট। এই দুটা শব্দ মনে রাখবেন। এই দুটা শব্দ কিন্তু আলটিমেটলি নেগেটিভ অর্থ দেয়। নেগেটিভ অর্থ দেয় মানে হচ্ছে প্রহিবিট মানে নিষিদ্ধ করা। খেয়াল করে দেখেন, কোনো কিছু থেকে কাউকে নিবৃত্ত করা, করতে না দেওয়া বা বাধা দেয়া। সিম্পল, আপনি কি বলে হচ্ছে ধূমপান করতে চাচ্ছেন আর আমি আপনাকে প্রহিবিট করলাম যে প্রহিবিট স্মোকিং, আপনার ধূমপান নিষিদ্ধ। এখন আমি যদি এই জায়গায় ডু নট ইউজ করি আই ডোন্ট প্রহিবিট স্মোকিং, তাহলে ব্যাপারটা দাঁড়াবে তুমি অবাধে মানে ধূমপান করে যাও, এতে তেমন কোনো সমস্যা নাই। তো দিস ইজ দ্য ইস্যু। না 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 না, এখানে আলটিমেটলি এই বি নাম্বারটা কোনোভাবেই হবে না, কেননা এখানে নট আছে। মানে এর মানে হচ্ছে দেখেন আই ফরবিড হিম নট টু গো। এই দুটা না এর কারণে কিন্তু আলটিমেটলি হ্যাঁ হয়ে যাবে। এখন একজন ডাক্তার যদি বলে আই প্রহিবিট হিম নট টু স্মোকিং, মনে করেন নট টু মনে করেন টেক ড্রাগ, সে অসুস্থ, ডাক্তার তাকে নিষিদ্ধ না করে নাই, মানে আলটিমেটলি আপনি ফুরুত করে এখন পান করবেন। ব্যাপারটা কি তাই না? আর যেটা বিনয়ের সাথে বলবো সেটা হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে ক্লাসগুলো নেওয়া। সো একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন, একটু হচ্ছে আলটিমেটলি প্রিয় বন্ধু ভাই ব্রাদার এদেরকে একটু হেল্প করা যায় আর কি। হ্যাঁ, ওকে। সো বি নাম্বারটা সবার আগেই বাদ। এরা নিজেরাই নেগেটিভ, মনে রাখবেন, মানে ভার্বগুলো এরা নিজেরাই নিষেধাজ্ঞা জারি করে। সেখানে আপনি যদি বলি প্রহিবিট মানে নিষিদ্ধ করা, নট প্রহিবিট মানে কি নিষিদ্ধ করা হইলো না উন্মোচন করে দেয়া হলো। কথা কি বুঝেন নাই? সো এই কারণেই আলটিমেটলি নিজের মনের মতো করে চিন্তা করা যাবে না। প্রহিবিট মানে নিষিদ্ধ করা আর নট প্রহিবিট মানে কি ওপেন করে দেওয়া। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা, তাহলে আলটিমেটলি গোয়িং হবে না, গোয়িং এর কারণে অপশনটা বাদ। এখানে ফর্ম হবে না, ফর্মের কারণে হচ্ছে আলটিমেটলি সে নাম্বারটা বাদ। আই ফরবিড হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করি। কথা কি বুঝছেন কিনা বা করেছিলাম? দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্স। অর্থাৎ এবার খেয়াল করে দেখেন, এই ফরবিড মানে হচ্ছে নিষেধ করা। আই ফরবিড হিম নট টু গো মানে আমি তাকে যেতে নিষেধ করি না, এটা হচ্ছে বাস্তবতা। বাট আবারও বলতেছি ফরবিড অ্যান্ড প্রহিবিট এরা থাকলে নট থাকতে পারবে না। আচ্ছা, থ্যাঙ্কস আ লট। এরপরে কি বলছে 2 নাম্বার যে প্রশ্নটা খেয়াল করে দেখেন। 2 নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোইং সেট কন্টেন দ্য কারেক্ট মিনিং। অর্থাৎ নিচের কোন জোড়াটা হচ্ছে কারেক্ট মিনিং দিচ্ছে, অর্থাৎ সিনোনিম। এপার ওপার সিনোনিম চাচ্ছে, সিনোনিম। ওকে, তাহলে বলেন তো কোন জোড়াটা হচ্ছে আলটিমেটলি। আরেকটা বিষয় হচ্ছে খেয়াল করে দেখেন, এটা একটা ডিসলভ হবে, মেবি ডিভলভ না ডিসলভ। উইথাউট মানে হচ্ছে ছাড়া, আর ডিসলভ মানে মেবি হচ্ছে সমাধান বা কিছু একটা হবে কাছাকাছি। এরপরে কি বলছে কোলাইড মানে হচ্ছে ধাক্কা লাগা। আর ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, উদাস দুপুরে। সো
আলটিমেটলি এটাও মনে হয় কাছাকাছি হয় না, ডি নাম্বারটাও কাছাকাছি হয় না, এটাও কাছাকাছি হয় না, ডি নাম্বারটাও কাছাকাছি হয় না। এরপরে কি বলছে একটু ভালো করে খেয়াল করে দেখেন। এরপরে বলা আছে দেখেন বেকুয়েট আর ডিটারমাইন্ড টু গো, এই দুটাও কাছাকাছি হয় না। উত্তর হচ্ছে আপনার এ। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে আলটিমেটলি এক কথায় বলতে পারেন বিদ্বেষ বা ওই যে উদাসীনতা, উদাসীনতা। আর স্ট্রংলি ডিসলাইক মানে হচ্ছে আপনার বিদ্বেষ, কারো প্রতি বিদ্বেষ। স্ট্রংলি ডিসলাইক এটা মানে হচ্ছে আলটিমেটলি কারো প্রতি বিদ্বেষ। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার। ওকে, আচ্ছা এরপরে কি বলছে, এগুলো সবই খাদ্যেরই পরীক্ষা। এবং আমি আলটিমেটলি হচ্ছে গত একদিনের আগেও একটা ক্লাস নিয়েছিলাম, আজকে মোটামুটি 2টা প্রশ্ন থেকে হচ্ছে আলটিমেটলি প্রশ্নগুলো সিলেক্ট করেছি। এবং বাস্তবতা দেখলাম যে সাহিত্যের মোটামুটি যে মোস্ট রিনাউন্ড, মোস্ট ইমিনেন্ট, মোস্ট রেপুটেড যে সাহিত্যিকগুলো আছে, স্পেশালি আপনি বলতে পারেন শেক্সপিয়ার, আপনি বলতে পারেন রোমান্টিক যুগের 2-3 জন, আপনি বলতে পারেন হচ্ছে চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান, আপনি আধুনিক যুগের মনে করেন 3 জন, এই মোটামুটি হাতে গোনা 7 জন সাহিত্যিক আপনার অবশ্যই পড়া উচিত। কেননা খাদ্যের এটা হচ্ছে আজকে 3 নম্বর একটা পরীক্ষা 2021 সালের, সেখান থেকে নেওয়া। সো সাহিত্য থেকে অনবরতই দেখলাম প্রশ্ন 2টা বা 3টা থাকতেছে। সো আমার মনে হয় এ ব্যাপারে আপনার মোস্ট রিনাউন্ড হাতে গোনা 7 জন সাহিত্যিক পড়া উচিত। কি বলছে খেয়াল করে দেখেন, টেমিং অফ দ্য শ্রু, আলটিমেটলি হচ্ছে টেমিং অফ দ্য শ্রু, এটা হচ্ছে শ্রু মানে হচ্ছে, শ্রু শব্দের অর্থ মনে রাখবেন ঝগড়াটে মহিলা। শ্রু মানে হচ্ছে ঝগড়াটে মহিলা, কথা কি বুঝছেন কিনা? শ্রু, শ্রু মানে হচ্ছে ঝগড়াটে মহিলা, এটা আমি আমার এক মামির নাম দিয়ে মনে রাখছিলাম আর কি। হ্যাঁ, তো আলটিমেটলি রিভোল্ট ফাইট, আপনি যা কমেন্ট করছেন, আপনার কি মনে হয় আপনি ফেক আইডি এখানে একজন আপনার খেলোয়াড়ের ছবি দিয়ে রাখছেন? তো যেই শব্দটা আপনি কি বলে কমেন্ট করছেন, এটা কি আপনার মার্জিত শিক্ষার? আপনার আচরণ একদম গ্রামের ভ্যানালার মতো আর কি, বুঝছেন কিনা? যাই হোক, তাহলে আলটিমেটলি কি বলছে দেখেন, টেমিং অফ দ্য শ্রু, এটা হচ্ছে আলটিমেটলি একটা অনুবাদ সাহিত্য আছে, যেটা হচ্ছে মুখরা রমণী বশীকরণ। ওকে, মুখরা রমণী বশীকরণ, যার নায়িকা হচ্ছে ক্যাথেরিন। আমি যেটা বলি ক্যাথেরিন, বলি যে রিনা খানকে সাবানা বানানোর একটা প্রসেস বা কৌশল হতে পারে, কেমন? তো আলটিমেটলি খেয়াল করে দেখেন, এটা জন ড্রাইডেন না, জন ড্রাইডেন মূলত হচ্ছে উনি আলটিমেটলি নিও ক্লাসিক্যাল তথা রেস্টোরেশন পিরিয়ডের সাহিত্যিক। রেস্টোরেশন, আর রেস্টোরেশনটা হচ্ছে আলটিমেটলি আপনার 1660 থেকে 1700। জিবি শো, এটা হচ্ছে ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার। WB ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, উনিও না। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। আর টেমিং অফ দ্য শ্রু, এটা মনে রাখবেন, এটা কিন্তু একটা কমেডি, 100% এটা একটা কমেডি, কেমন? আচ্ছা, এরপর 4 নাম্বার কি বলছে একটু খেয়াল করে দেখেন। 4 নাম্বার যে প্রশ্নটা, কারেক্ট কম্পাউন্ড সেন্টেন্স, ভালো করে খেয়াল করে দেখেন কম্পাউন্ড সেন্টেন্স। তো ওই যে ছোটবেলায় পড়ছেন অর নর বাট, এগুলো একটু চিন্তা করতে হয়। অর নর বাটের বাইরেও মনে রাখবেন অর নর বাট, এই অর অথবা নর অথবা বাট, এই 3টার বাইরেও আরো অনেকগুলো কনজাংশন আছে যেগুলো দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। তার মধ্যে হচ্ছে একটা অ্যান্ড, তার মধ্যে হচ্ছে আপনার একটা সো, এর মধ্যে একটা হচ্ছে ইয়েট শুধু অ্যাডভার্ব না, ইয়েট একটা কনজাংশনও, এবং এই ইয়েট দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। ইয়েট হচ্ছে আলটিমেটলি, এরপরে বলতে পারেন এলস, খুবই আসে, যেটা 41তম বিসিএস ছিল, এলস দ্বারাও কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। সো একটু এগুলো কিন্তু কমেন্ট করা যায়, ইচ্ছা শক্তি থাকলেও কমেন্ট করা যায়। সো তারপরে হচ্ছে ইয়েট, কথা কি বুঝতেছেন কিনা? এগুলো দ্বারাও আলটিমেটলি ইয়েট, এলস, এরপরে হচ্ছে আপনি বলতে পারেন স্টিল একটা অ্যাডভার্ব, আবার স্টিল দ্বারাও কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। ভালো করে খেয়াল করে দেখেন। ওকে, এই বিষয়গুলো হচ্ছে আলটিমেটলি সম্ভব, একটু হৃদয় দিয়ে চিন্তা করলে। তারপরে বলতে পারেন দেয়ারফর, এই কারণে, দেয়ারফর, এগুলো দ্বারাও কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। যদি আসে তাহলে এইগুলো গুরুত্বপূর্ণ, এলস, ইয়েট, সো। পরীক্ষার হলে অর নর বাট এগুলো মাথা থেকে ঝাড়তে হবে।
9-10-এ যেগুলো শিখছেন এগুলো মাথা থেকে ঝেড়ে এইগুলো আপনাকে সেট আপ দিতে হবে। প্রথমে এখানে বলা আছে দেখেন বিকজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, গতকালকে ক্লজের ক্লাস নিয়েছিলাম। প্রিন্সিপাল ক্লজ, বিকজ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এন্ড 100% এটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এরপরে কি বলছে, বি নাম্বার অপশনটা বুঝতে হলে আপনাকে আরেকটু গভীরে যেতে হবে। বি নাম্বার বুঝতে হলে আরেকটু গভীরে যেতে হবে। কেন? 37তম বিসিএস এর একটা প্রশ্ন আপনাকে দেখতে হবে। দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন আই লস্ট। অনেকবার বলেছি, আজকে বলতেছি, ক্লাসেও বলি। এই বাক্যটা পড়ার পরে কি আপনার কোনোভাবে মনে হচ্ছে যে এই বাক্যে কোনোভাবে একটা কনজাংশন উজ্জ আছে? মানে you feel that like to read this sentence, you feel like will there be a conjunction available or absence? এরকম কি মনে হচ্ছে যে এই বাক্যে কোনো একটা কনজাংশন আপনার মিসিং আছে? বলেন তো কোথায়? হয় বলেন, এখানে একটা কনজাংশন মিসিং আছে, সেটা হচ্ছে কোথায় বলেন তো? দিস ইজ দ্য পেন আই লস্ট, একটু বলবেন। এখানে উজ্জ আছে হুইচ, বাস্তবতা হচ্ছে এখানে হুইচটা হচ্ছে উজ্জ আছে, আর এই দা পেনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আই লস্টটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই প্রশ্নটা আসছিল হচ্ছে 37তম বিসিএস এ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি বা যে জায়গায় আমি আপনাকে দাঁড় করাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, হি কেপ্ট দ্য প্রমিস, হি কেপ্ট দ্য প্রমিস হুইচ বা দ্যাট হি হ্যাড মেড। হি কেপ্ট, সে রেখেছিল, দ্য প্রমিস, সেই ওয়াদাটা, হুইচ এটা হি হ্যাড মেড, যেই ওয়াদাটা সে আগে করেছিল, প্রথমে ওয়াদা করেছিল, পরে সেই ওয়াদাটা রেখেছিল। যেমন রিলেশনশিপে আমরা আগে ওয়াদা করি, পরে ওয়াদা হচ্ছে রক্ষা করি অথবা ভঙ্গ করি, কিছু একটা। আপনি বলতে পারেন যে যদি আলটিমেটলি সে যদি না রাখে তাহলে হি ব্রোক দ্য প্রমিস, মানে সে ওয়াদা রাখে নাই। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের নির্বাচনে দেওয়া ওয়াদা আর রিলেশনশিপে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেওয়া ওয়াদা অলমোস্ট হচ্ছে সেম, এটা দেয় কিন্তু থাকে না। তো এখানেও একটা কনজাংশন উজ্জ আছে এবং সেটা হচ্ছে অবশ্যই হুইচ অথবা দ্যাট, এন্ড অ্যাবসলিউটলি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই গভীরতাগুলো না বুঝলে আপনি কিন্তু উত্তর ভুল করবেন। এরপরে দেখেন, হি কিপড হিজ প্রমিস, এটা অ্যাবসলিউটলি একটা মাত্র ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো অ্যান্সার হচ্ছে সি। বি নাম্বার অ্যান্সার করার কোনো সুযোগ নাই। সো অ্যাবসলিউটলি অ্যান্সার হচ্ছে সি। আই ডিড দিস অ্যান্ড সো অফার্ড হিম। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করে দেখেন। আলটিমেটলি খুবই, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন। আলটিমেটলি মহান ব্যক্তি নিয়ে একটু রিসার্চ করলাম আর কি। উনি হচ্ছেন নরম্যান বরলং, এবং শুধু তাই না, উনি 1970 সালে আলটিমেটলি নোবেল পুরস্কার পেয়েছিলেন আর কি। হ্যাঁ, কত সালে? 1970 সালে। আচ্ছা, খাদ্য তো একটু গ্রিন রেভলিউশন, গাছপালা নিয়ে মূলত প্রশ্ন ছিল। আচ্ছা, 6 নাম্বার কি বলছে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স রাইট। নিচের কোন বাক্যে শব্দে রাইট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, নিচের কোন বাক্যে রাইট হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে? আপনি শুনে অবাক হবেন, বাস্তবতা হচ্ছে সেটা হইলো যে উইল রাইট বলছে দেখেন, ইট ইজ সাচ এ ফল্ট, এটা এমন একটা ফল্ট, এটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট দ্বারা বোঝাচ্ছে ফলকে। এই দ্যাট হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, উইল হচ্ছে মডাল অক্সিলারি, এন্ড এই রাইটটা হচ্ছে আপনার ভার্ব। মনে রাখবেন, যেমন আমরা বলি না উইল গো অ্যাজ সেম অ্যাজ, এই গো এর পজিশনে বসে আছে হচ্ছে রাইট। সো অ্যাবসলিউটলি হেয়ার রাইট হচ্ছে আপনার ভার্ব 1 নম্বরে। 2 নম্বরে কি বলছে দেখেন, সার্ভটা হচ্ছে ভার্ব, সার্ভ, হিমটা হচ্ছে অবজেক্ট, হিম, এই রাইটটা হচ্ছে ভার্বকে মডিফাই করতেছে অ্যাডভার্ব। আপনি যদি হাউ দিয়ে প্রশ্ন করেন হাউ, তাও উত্তর পাবেন সার্ভ হিম রাইট, সঠিকভাবে। এখানে রাইটটা হচ্ছে আপনার সঠিকভাবে, এন্ড অ্যাবসলিউটলি ইট ইজ অ্যাডভার্ব। এখানে রাইটটা হচ্ছে সঠিকভাবে, এন্ড অ্যাবসলিউটলি ইট ইজ অ্যাডভার্ব। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখেন, তাড়াহুড়া করবেন না, বোঝার অনেক ব্যাপার আছে। এরপরে কি বলছে দেখেন, আমাদের জানতে চাইছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে ডিটারমিনার, ম্যানটা হচ্ছে নাউন, আর এই রাইটটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। কেননা এই অফটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটি শব্দ হয় মূলত নাউন। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আমাদের সি। 3 নাম্বার অ্যান্সারই শুধুমাত্র রাইটটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। 3 নাম্বার অ্যান্সারই হচ্ছে রাইটটা মূলত অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে কি বলছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 7 নাম্বার প্রশ্ন, এটা আমার সাধ্যাতীত। ভালো করে খেয়াল করে দেখেন, বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কি হতে পারে? সাধ্যাতীত মানে হচ্ছে আমার ক্ষমতার বাইরে, অর্থাৎ আমার নাগালের বাইরে।
ওকে, তাহলে আমরা কি বলতে পারি? দিস ইজ আউট অফ মাই পাওয়ার, দিস ইজ বিয়ন্ড অফ মাই অ্যাবিলিটি, দিস ইজ বিয়ন্ড অফ মাই রিচ, দিস ইজ আউট অফ মাই ফাংশন। বলেন তো কি হবে? লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলেন, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অ্যান্সার? এটা হচ্ছে আলটিমেটলি এই জাতীয় প্রশ্নগুলো আপনারা পাবেন আপনাদের পরীক্ষাগুলোতে, কেমন? সো একটু হেল্প করবেন আর কি। হ্যাঁ, বিয়ন্ড অফ মাই রিচ না আউট অফ মাই পাওয়ার? হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অ্যান্সার? ডি হবে না সি হবে? আউট অফ মাই ফাংশন না বিয়ন্ড অফ মাই অ্যাবিলিটি, বিয়ন্ড সামওয়ান অ্যাবিলিটি? বলেন ফাংশন হবে, ফাংশন হবে, জাস্ট এতটুকু বলেন। বিয়ন্ড সামওয়ান, বিয়ন্ড মানে বাইরে, বিয়ন্ড মানে হচ্ছে বাইরে। এটা এখানেও আছে বিয়ন্ড, এখানেও আছে বিয়ন্ড, এখানে আউট, এখানে আউট। প্রথম কথা হচ্ছে বিয়ন্ড মানে বাইরে, নাগালের বাইরে, বিয়ন্ড নাগালের বাইরে বা নিয়ন্ত্রণের বাইরে, বিয়ন্ড দ্য কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে। যেমন দেখবেন আগুন সুন্দরবনে লাগে বা বিভিন্ন অফিস প্রতিষ্ঠানগুলোতে যখন আগুন লাগে বলে আগুন নিয়ন্ত্রণের বাইরে, বিয়ন্ড দ্য কন্ট্রোল। ওকে, সো আমার মনে হয় নাগালের বাইরে বা সাধ্যের বাইরে আমরা প্রথমে ইউজ করি হচ্ছে বিয়ন্ড। তাহলে বিয়ন্ড দিলে নিলে আমাদের উত্তর হয় এ হবে, না হলে বি হবে। এবার বলেন বিয়ন্ড মাই অ্যাবিলিটি না বিয়ন্ড মাই রিচ? আমার মনে হয় বিয়ন্ড মাই অ্যাবিলিটি। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার বি হওয়ার কথা, বিয়ন্ড মাই অ্যাবিলিটি। নিয়ন্ত্রণের বাইরে, বিয়ন্ড দ্য কন্ট্রোল, নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের বাইরে, নিয়ন্ত্রণের বাহিরে, নিয়ন্ত্রণের বাহিরে বলতে পারেন বিয়ন্ড দ্য কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাহিরে, কেমন? আচ্ছা, 8 নাম্বার কি বলছে একটু খেয়াল করে দেখেন। ডাক্তার ডাকো, খুব সিম্পল, এটা হচ্ছে আলটিমেটলি ফ্রেজাল ভার্বের ব্যবহার। সেটা হচ্ছে আলটিমেটলি কল এ ডাক্তার না, কল এ ডাক্তার না, কল ইন মানে হচ্ছে ডাকা, কল ইন, কল ইন। এখানে আছে কল ইন, বাট এখানে আছে এ, এখানে এটা নাই। ডক্টর হচ্ছে কমন নাউন, ডক্টর কমন নাউন, বাক্যে একা বসবে না, সো একা থাকার কারণে এটা হচ্ছে বাদ। কল ফর, কল ফর মানে হচ্ছে চাওয়া, এটা গ্রুপ ভার্বে দেখবেন, এটা হচ্ছে ডিমান্ড। কল ফর মানে হচ্ছে চাওয়া, বলতে পারেন হচ্ছে ডিমান্ড। কল ফর মানে হচ্ছে চাওয়া, এটার সিনোনিম বলতে পারেন হচ্ছে ডিমান্ড। সো ডেফিনেটলি আমার মনে হয় অ্যান্সার হওয়ার কথা হচ্ছে আপনার সি, ডেফিনেটলি অ্যান্সার হবে সি, কেমন? আচ্ছা, থ্যাঙ্কস এ লট লেডিস এন্ড জেন্টলম্যান। এরপরে কি বলছে আসেন আমরা আরেকটু সামনের দিকে যাই। 9 নম্বরে কি বলছে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভ ফ্যাক্টিটিভ অবজেক্ট? ও মাই গুডনেস, ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট। আচ্ছা, এবার আলটিমেটলি খেয়াল করে দেখেন ফ্যাক্টিটিভ অবজেক্ট যদিও প্যাসিভ দেয়া আছে সবগুলো, যেমন ফ্যাক্টিটিভ অবজেক্ট কোনগুলো আমি যদি বলি দেখেন, উই মেড, উই মেড হিম, উই মেড হিম, উই মেড হিম, উই মেড হিম ক্যাপ্টেন। খেয়াল করে দেখেন উই মেড হিম ক্যাপ্টেন। আপনি যদি এই বাক্যটা এতটুকু পড়েন বাক্যের অর্থের পূর্ণাঙ্গতা কিন্তু আসে না, অর্থাৎ উই মেড হিম, ভালো করে খেয়াল করে দেখেন আমরা তাকে বানিয়েছি, একটা শোনার আগ্রহ থেকেই যায় যে আমরা তাকে কি বানিয়েছি, তাই না? তাহলে উই মেড হিম ক্যাপ্টেন। সো বাস্তবতা হচ্ছে এই ক্যাপ্টেনটাই হচ্ছে আপনার ফ্যাক্টিটিভ অবজেক্ট। এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে হবে হি, হি তারপরে হচ্ছে ওয়াজ, হি ওয়াজ মেড, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। ওকে, তাহলে এখানে আছে দেখেন হি, এখানে আছে ওয়াজ, এখানে আছে মেড। এই কিংটাই হচ্ছে আলটিমেটলি, কিংটাই হচ্ছে আলটিমেটলি ফ্যাক্টিটিভ, কিংটাই হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। অর্থাৎ এই বাক্যটা আছে প্যাসিভে, আপনি যদি এই বাক্যটা এ নাম্বার অপশনটাকে অ্যাক্টিভ করেন তাহলে দাঁড়ায় দে মেড, দে মেড, দে মেড হিম, তারা তাকে বানিয়েছিল কিং, দে মেড হিম কিং, তারা তাকে বানিয়েছিল, এটা হচ্ছে অবজেক্ট 1, আর এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, অবজেক্ট 2। আর ফ্যাক্টিটিভ অবজেক্টকে কখনোই, ফ্যাক্টিটিভ অবজেক্টকে কখনোই প্যাসিভ করার সময় সাবজেক্টে বসানো যাবে না, যাবে না, যাবে না। আবারও বলতেছি, ফ্যাক্টিটিভ অবজেক্টকে কখনোই সাবজেক্টে মানে প্যাসিভ করার সময় সাবজেক্টে মানে কর্তা মানে সেন্টেন্সে কর্তা হিসেবে বসানো যাবে না, যাবে না, যাবে না। কথা কি বুঝতেছেন কিনা ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, তাহলে দিস ইজ ফ্যাক্টিটিভ অবজেক্ট। আমার মনে হয় এইটা ছাড়া আর কোথাও ফ্যাক্টিটিভ অবজেক্ট নাই, নাথিং, মানে বিলো 3 সেন্টেন্স, 3টি বাক্যের কোনোটাতেই ফ্যাক্টিটিভ অবজেক্ট নাই আই বিলিভ। আচ্ছা, ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে এ, এ নাম্বার অ্যান্সার। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন 10 নাম্বার প্রশ্ন। একটা লম্বা সময় কিন্তু আমাদের কাজ করতে হবে, টোটাল প্রশ্ন হচ্ছে প্রায় 50টা। আর ইউ রেডি? আপনারা কি থাকবেন তো এতক্ষণ? আচ্ছা,
আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম, বলছে প্লুরাল। প্লুরাল আপনার কাছে জানতে চাইছে প্লুরাল। প্লুরাল আমার মনে হয় সিভিক্স, এটা হচ্ছে আলটিমেটলি আমার মনে হয় বিষয়ের নাম। আর এটা যদি হচ্ছে বিষয়ের নাম হয়, বিষয়ের নাম হয়, তাহলে আমি ডেফিনেটলি আই বিলিভ দিস ইজ সিঙ্গুলার। এসএমএস, এই যে এ নাম্বারটা হচ্ছে সিঙ্গুলার, এ আর সি হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, অ্যাডেন্ডাম। অ্যাডেন্ডাম মনে রাখবেন, আম, আম থাকলে প্লুরাল হওয়ার সময় এ হয়, অর্থাৎ এজেন্ডা। এজেন্ডা, খেয়াল করে দেখেন, আম উঠে গিয়ে এ হয়। মনে রাখবেন শব্দের শেষে আম থাকলে সিঙ্গুলার, আর আম উঠে গিয়ে এ বসলে হয় মূলত প্লুরাল। সো যেটা আছে এটা হচ্ছে আপনার সিঙ্গুলার, সো এটাও অ্যান্সার হবে না। খেয়াল করে দেখেন, সো আমার মনে হয় অ্যান্সার হচ্ছে রেডি। রেডিয়াস থেকে রেডিয়াস, রেডিয়াস, রেডিয়াস থেকে হচ্ছে আপনার রেডি। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, 11 নম্বর রিসেমব্লেন্স, এটা হচ্ছে আলটিমেটলি আমার মনে হয় ভুল করছে আর কি। হু চুজ দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ ক্লোজেস্ট মিনিং উইথ দ্য ওয়ার্ড, এটা এই জাতীয় সেমব্লেন্স নামে কোনো শব্দ আছে কিনা আই ডোন্ট নো, যদি থেকে থাকে আপনারা একটু দেখে জানাবেন। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো সেমব্লেন্স নামে কোনো শব্দ আছে কিনা, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, এটা আমি জানি না। সেমব্লেন্স, হ্যাঁ সেমব্লেন্স আচ্ছা আছে, সেমব্লেন্স, রিসেম্বল বলে একটা শব্দ আছে, হ্যাঁ সেমব্লেন্সও আছে, ওকে সমস্যা নাই। এটা জানতে চাইছে ক্লোজেস্ট মিনিং। সেমব্লেন্স মানে হচ্ছে আলটিমেটলি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আলটিমেটলি বলতে পারেন ইট বেয়ার সাম সেমব্লেন্স টু দ্য থিং দ্যাট আই হ্যাভ ইন মাইন্ড, outward appearance or apparent from the something, especially when the reality is different. She tried to force her thought back into the some semblance of order. তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে বলেন তো, আপনারা কি আছেন? না, এটা রিসেম্বল না, এটা সেমব্লেন্স। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নের উত্তর কি? না না সমস্যা নাই, এটা হচ্ছে সেমব্লেন্স। রিসেম্বল, রিসেম্বল, এটা হচ্ছে ভার্ব। রিসেম্বল, রিসেম্বল মানে হচ্ছে লাইক, রিসেম্বল মানে হচ্ছে আপনি বলতে পারেন আলটিমেটলি লুক আফটার, সরি লুক আফটার মানে তো দেখাশোনা করা, লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা। রিসেম্বল মানে হচ্ছে টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে আলটিমেটলি মিল থাকা, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, এটা হচ্ছে সেমব্লেন্স। সেমব্লেন্সের অনেকটা বাংলা হচ্ছে আপনার কি বলে অ্যাপিয়ারেন্স। ওকে, তাহলে ডিসপারেট মানে কি, ইমপ্রেশন মানে কি, ডিসমেল্ট মানে কি, কনসাইজ মানে কি বলেন। Which one the answer? Which will be the answer? নিচের কোনটি রাইট অ্যান্সার হতে পারে বলেন। টেক আফটার মানে হচ্ছে অনুরূপ, টেক আফটার। ওকে, সেমব্লেন্স, সেমব্লেন্সের সিনোনিম জানতে চাওয়া হচ্ছে সেমব্লেন্স, সেমব্লেন্স। বলেন কি হবে? Anyone please give me some time. Anyone concise? অনেকে বলতেছেন ইমপ্রেশন, অনেকে বলতেছেন ডিসপারেট। আচ্ছা, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে আলটিমেটলি আমার মনে হয় সেমলেস মানে উপস্থিত হওয়া, ডিসপারেট মানে হচ্ছে মনে হয় আলাদা হওয়া। সো আমার মনে হয় এ নাম্বারটা হবে না, আমি যেটা বুঝি আর কি। আচ্ছা, ইমপ্রেশন মানে ইমপ্রেস, মানে ইমপ্রেস থেকে হচ্ছে ইমপ্রেশন, যেটার বাংলা কথায় হচ্ছে আলটিমেটলি আমরা বলতে পারি পটানো, ঠিক আছে না, পটানো বলতে পারি। সো ইমপ্রেস মানে হচ্ছে পটানো। ও আচ্ছা, সেমলেস মানে হচ্ছে সাদৃশ্য বা মিল থাকা, সেমলেন্স মানে হচ্ছে আপনার সাদৃশ্য বা মিল থাকা। ঠিক আছে, এটা মানে হচ্ছে সাদৃশ্য, সাদৃশ্য বা মিল। আচ্ছা, সাদৃশ্য বা মিল। ডিসমেল্ট মানে ওই নেগেটিভ কিছু একটা হবে, ডিসমেল্ট, ডিসমেল্ট সামথিং নেগেটিভ আর কি। হ্যাঁ, ডিসমেল্ট। আলটিমেটলি কনসাইজ মানে হচ্ছে, কনসাইজ মানে সুনির্দিষ্ট মেবি। এবার আমার একটু কেউ বুঝাইতে পারেন যে এই মিলের সাথে ইমপ্রেশনের, ইমপ্রেশনের আসলে এটা সিনোনিম কোথায় আর কি। হ্যাঁ, সেমব্লেন্স মানে প্রভাবিত করা, এটা আলটিমেটলি হচ্ছে, আলটিমেটলি সেমব্লেন্স মানে হচ্ছে বলা হচ্ছে আলটিমেটলি মিল, বাট আই ডোন্ট ফাউন্ড দ্য সিমিলারিটি, গিভ সাম টাইম। সেমব্লেন্স এন্ড ইমপ্রেশন, ইমপ্রেশন মানেও হচ্ছে আলটিমেটলি মিল, অ্যাপিয়ারেন্স। এমনটা কি হয়, ইমপ্রেস মানে পটানো, ইমপ্রেস, ইমপ্রেস মানে হচ্ছে আলটিমেটলি মিল।
এমনটা হয়। আচ্ছা, গিভ মি সাম টাইম, লেট মি চেক। ইমপ্রেশন, ইয়েস, ইমপ্রেশন, ইমপ্রেশন, ইমিটেশন, হ্যাঁ, ইমপ্রেশন, ইমিটেশন, অনুকরণ, ইয়েস, হয় হয় হয়, অনুকরণ হয়, ক্যারিকেচার, অলমোস্ট সেম, হ্যাঁ হয়, এটা অ্যান্সার। ওকে, ডান। আলটিমেটলি ইমিটেশন হয়, মিল মিল মিল, ইমিটেশন, 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 মিল। আচ্ছা ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ইমপ্রেশন মানে হচ্ছে আলটিমেটলি মিল, সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার বি, বাংলাদেশ। আচ্ছা, ঘাম ঝরালে আরো বেশি শক্তিশালী হবে। 12 নম্বর কি বলছে দেখেন, 12 নম্বর ভার্ব এন্ড অ্যাডভার্ব, ভার্ব এন্ড অ্যাডভার্ব, ভার্ব অ্যাডভার্ব, নো হাউ, ভার্ব এন্ড অ্যাডভার্ব, নো হাউ, ভার্ব এন্ড অ্যাডভার্ব। আচ্ছা, এই নাম্বারটা হয় না দেখেন তো, মেক আপ, মেক আপ না, অ্যাবসলিউটলি আলটিমেটলি হচ্ছে এরপরে নাউন বসতে পারে, এটা একটা প্রিপোজিশন, এরপরে নাউন থাকতেই পারে। বাট নো হাউ, I know how to swim, I know how to swim, yes, answer definitely answer D, know how, definitely answer হচ্ছে D, concise মানে সংক্ষিপ্ত বা সুনির্দিষ্ট যেটা আর কি, হ্যাঁ। আচ্ছা, 13 নম্বরে কি বলছে খেয়াল করে দেখেন, fill in the blanks, dash is the Shakespeare last play, oh my goodness। আলটিমেটলি দেখেন শেক্সপিয়ার থেকে দুইটা প্রশ্ন ছিল, লাস্ট প্লে এটা হচ্ছে ম্যাকবেথ, ম্যাকবেথ হচ্ছে আলটিমেটলি ট্র্যাজেডি, এটা লাস্ট না। এরপরে অথেলো, অথেলোকে বলা হয় ডোমেস্টিক ট্র্যাজেডি, ডোমেস্টিক ট্র্যাজেডি, এটা অবশ্যই একটা ট্র্যাজেডি। ডোমেস্টিক ট্র্যাজেডি মানে হচ্ছে এটা আলটিমেটলি, ডোমেস্টিক ট্র্যাজেডি বলতে এটা পারিবারিক ট্র্যাজেডি না, অর্থাৎ যেই নাটকে আলটিমেটলি স্বামী দ্বারা স্ত্রী অথবা স্ত্রী দ্বারা স্বামী নিহত হন, দিস ইজ কল ডোমেস্টিক ট্র্যাজেডি। সো আলটিমেটলি অথেলো হচ্ছে ডোমেস্টিক ট্র্যাজেডি। অ্যাজ ইউ লাইক ইট, ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাজ ইউ লাইক ইট কি বুঝতে বলো, ক্লাসে আসছে। আচ্ছা, আলটিমেটলি খেয়াল করে দেখেন, অ্যাজ ইউ লাইক ইট এটা হচ্ছে আলটিমেটলি পিওর কমেডি, অ্যাজ ইউ লাইক ইট এটা হচ্ছে পিওর কমেডি। এন্ড দ্য টেম্পেস্ট কে বলা হয় সোয়াং সং, দ্য টেম্পেস্ট কে বলা হয় সোয়াং সং, এন্ড এটা হচ্ছে শেষ কীর্তি। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার টেম্পেস্ট। ওকে, আচ্ছা 14 নম্বরে কি বলছে খেয়াল করে দেখেন, 14, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আলটিমেটলি বিফোর আর আফটার। আপনি ভালো করে জানেন বিফোর আর আফটার, তাহলে বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে বাস্তবতা যেটা দাঁড়াচ্ছে, এখানে আছে ওয়াজ লেফট, মানে হিজ ব্রাদার ওয়াজ লেফট, এর বাংলা হচ্ছে তার ভাইকে বের করে দেওয়া হয়েছিল। এটা মূলত হচ্ছে প্যাসিভে আছে, এটা প্যাসিভ, এবং ডেফিনেটলি এটা হচ্ছে আলটিমেটলি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা ভালো করে মনে রাখেন। আমি যদি বলি আই ইট আর রাইস ইজ ইটেন, মনে রাখবেন দুইটাই হচ্ছে আলটিমেটলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। পার্থক্য কোথায়? এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ আর এটা হচ্ছে আপনার প্যাসিভ। দিস ইজ দ্য ইস্যু। সো হুজুগে হবেন না, তাহলে ঝামেলা আছে। আচ্ছা, এরপরে কি বলছে একটু খেয়াল করে দেখেন, 15, ও আচ্ছা সরি, আমাদের তো উত্তরটাই বললাম না। এরপরে এক্সট্রিমলি সরি, বি নাম্বারে যেটা বলছে এখানে হ্যাজ আছে, হ্যাজ লেফট আছে, হবে না। হিজ ব্রাদার লেফট আছে, পাস্ট হবে না। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার ডি, হিজ ব্রাদার হ্যাড লেফট বিফোর আই রিচ দেয়ার, আমি সেখানে পৌঁছার আগে তার ভাই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার ঢাকা। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, 15 নম্বর, দ্য বেস্ট প্যাসিভ অফ দ্য ওয়ার্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই ইউটা হচ্ছে সাবজেক্ট আর এই হোয়াটটাই হচ্ছে আপনার অবজেক্ট। আমরা ভালো করেই জানি, সেটা হচ্ছে আমি ভয়েস পড়াতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখেছি বা বিভিন্ন সময় আমার অনুধাবন হয়েছে। আচ্ছা, এক্সট্রিমলি সরি, সেটা হচ্ছে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে যেভাবে ভয়েস চিন্তা করতে পারেন, বাট বাস্তবতা হচ্ছে আলটিমেটলি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে যেভাবে চিন্তা করতে পারেন, বাট ইন্টারগেটিভ সেন্টেন্সে সেভাবে চিন্তা করতে চান না। এই ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু অবজেক্ট আর ইউটা হচ্ছে সাবজেক্ট। এই ইউটা হয়ে যাবে কিন্তু আপনার অবজেক্ট, ইউটা হয়ে যাবে অবজেক্ট। ভালো করে খেয়াল করে দেখেন,
কেননা আপনি ভালো করে জানেন অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে গেলে হয় অবজেক্ট, আর এই হোয়াটটাই হচ্ছে অবজেক্ট, ও হয়ে যাবে পরবর্তীতে সাবজেক্ট। এটা অনেকে মানতেই চান না। ইন্টারগেটিভ সেন্টেন্সেও সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, এটা মানতেই চান না আপনারা, এবং এটা পড়াইতে গিয়ে এত বিড়ম্বনায় পড়তে হয়। আলটিমেটলি খেয়াল করে দেখেন, এখানে বলা আছে ডু আছে মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এখানে ওয়াজ আসবে না, ওয়াজের কারণে এ নাম্বারটা বাদ। এখানে ওয়াজ আছে, ওয়াজের কারণে ডি নাম্বারটা বাদ। এখানে সি নাম্বারে ইজের পরে ওয়ান্টিং তো হবেই না, কেননা এটা ভিসি হবে, তাহলে সি নাম্বারটা বাদ। ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। এবার মেলান, এই হোয়াটটা ছিল অবজেক্ট, এই হোয়াট এখন হয়ে গেছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ওয়ান্টেড এই সাবজেক্ট ছিল ইউ, এটা হয়ে গেছে অবজেক্ট। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে যেইভাবে ভয়েস চেঞ্জ হয়, ইন্টারগেটিভ সেন্টেন্সেও সেইভাবেই ভয়েস চেঞ্জ হয়, শুধু চিন্তার বিষয়। এরপরে বলে রাখি, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন 17 নম্বর, উড ইউ প্লিজ ফাইন্ড আউট ম্যাপ, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ, তুমি কি খুঁজে বের করতে পারো, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ। মনে রাখবেন অন দ্য ম্যাপ, অন দ্য পেজ অথবা অন দ্য স্ক্রিন। ওকে, সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার অন। 16 নম্বর অ্যান্সার হচ্ছে আপনার অন হবে। আচ্ছা, 17 কি বলছে খেয়াল করে দেখেন, অল লাভ ফ্লাওয়ার্স। এখানে বলছে দেখেন ইন্টারগেটিভ বানাতে হবে। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে বাক্যের স্ট্রাকচার পরিবর্তন হবে, কিন্তু মিনিং এর কোনো পরিবর্তন হওয়া যাবে না। মিনিং এর যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু বিষয়টাতে ঝামেলা আছে। যদি ইট ব্রিং সাম মানে চেঞ্জ ইন মিনিং, তাহলে দেয়ার ইজ এ প্রবলেম। প্রবলেমটা কোথায় একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে মানে স্ট্রাকচার পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন আসবে না। ওকে, তাহলে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ডু ইন্টারগেটিভ করতে বলছে, তা অল লাভস ফ্লাওয়ার, ডু অল লাভস ফ্লাওয়ার, না অল দ্বারা আচ্ছা ডু হতে পারে, অল লাভস ফ্লাওয়ার, প্রত্যেকেই মানে ফ্লাওয়ারকে ভালোবাসে, এটাকে ইন্টারগেটিভ বানাতে বলতেছে, ডু অল লাভ ফ্লাওয়ার। আমার মনে হয় না এটা ওই সেম অর্থ দেয়, ইন্টারগেটিভ হইলেও যে এটা আলটিমেটলি সেম অর্থ দিচ্ছে, নট লাইক দ্যাট। সো দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। এরপরে কি বলছে দেখেন, হু এর সাথে হচ্ছে ডাজ নট হয়, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, কে ফুলকে ভালোবাসে না, কে এমন আছে যে ফুলকে ভালোবাসে না, মানে সকলেই ফুলকে ভালোবাসে। আমার মনে হয় এটা বি নাম্বার অ্যান্সার, আমার মনে হয় অ্যান্সার বি হওয়ার কথা, ইয়েস বি। তাহলে আলটিমেটলি এটাও না অ্যান্সার বি, কেন এটা ইন্টারগেটিভই হয় নাই। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে আলটিমেটলি দেখেন 18 নম্বর কি বলছে, চেঞ্জ দা, ও মাই গুডনেস। এটা হচ্ছে আলটিমেটলি 40তম বিসিএস এর প্রশ্ন। একটা বিষয় মনে রাখেন, সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরে বিসিএস এর অনেকগুলো প্রশ্ন আমি দেখছি, প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে বিসিএস এর অনেক প্রশ্ন হুবহু তুলে দেয়। এটা 40 অথবা 41তম বিসিএস এর প্রশ্ন আমার ধারণা, 100% মিলাই দেখবেন। আচ্ছা, এটা 40 বা 41তম বিসিএস এর প্রশ্ন, একটু শেয়ার করে দেওয়া যায়, একটু ফেভার করা যায়। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আপনার হু, এই বাক্যের অবজেক্ট হচ্ছে আপনার মি, এটা হচ্ছে অবজেক্ট। এখন আপনাদের ঠাটা মুখস্থ কি জানেন, হু থাকলে হয় বাই হুম, এটা আপনারা মুখস্থ করেন, অথচ বাস্তবতা হচ্ছে হুটা হচ্ছে সাবজেক্ট, হুমটা হচ্ছে অবজেক্ট। এই কারণে হু যদি থাকে সাবজেক্ট, প্যাসিভ করতে গেলে বাই হুম, এবং এই বাই হুমটা সবসময় বাক্যের শুরুতে থাকতে হবে এমনটা না, বাই হুম বাক্যের শেষেও বসানো যাবে। আবারও বলতেছি, বাই হুম বাক্যের শেষেও বসানো যাবে। তাহলে বাস্তবতা হচ্ছে দেখেন, বাই হুম এটা হচ্ছে কন্টিনিউয়াস হলে বিং আসবে, আর বিং দিয়ে একমাত্র উত্তর আছে হচ্ছে এ নাম্বার, আর একটাতেও বিং দিয়ে উত্তর নাই। সো নির্দ্বিধায় বলে দেওয়া যায় অ্যান্সার এ। বাট বিনয়ের সাথে বলে রাখি, আচ্ছা বিনয়ের সাথে বলে রাখি, সেটা হচ্ছে লাভের সাথে, আচ্ছা বিনয়ের সাথে বলে রাখি, সেটা হচ্ছে লাভের সাথে, আচ্ছা সরি, বাই হুমটা বাক্যের শেষেও বসানো যাবে। আচ্ছা, যে প্রশ্নটা করছিলেন ওই সেই প্রশ্নে যায় আমরা, ভালো প্রশ্ন, সেটা হচ্ছে অল। এই অল দ্বারা মনে রাখবেন, অল দ্বারা যদি ব্যক্তি বোঝায়, অল দ্বারা যদি ব্যক্তি বোঝায়, অল দ্বারা ব্যক্তি বোঝালে এই অলটা হবে প্লুরাল, আর অল দ্বারা বস্তু বোঝালে অলটা হবে আপনার সিঙ্গুলার। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, অল লাভ অবলিক লাভস,
ফাহিম, সকলেই ফাহিমকে ভালোবাসে। এই সকলটা কে, ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি। আর যদি ব্যক্তি হয় আলটিমেটলি এটা হচ্ছে আপনার থার্ড পারসন প্লুরাল হবে, এটা থার্ড পারসন প্লুরাল, তথা দে এর মান হবে দে। আর যেহেতু দে তাহলে লাভস হবে না, হবে হচ্ছে লাভ। সো দিস ইজ দ্য ইস্যু। অল এর একটা আসপেক্ট আছে, অল দ্বারা যদি ব্যক্তি বোঝায়, একটু কমেন্টস করেন, অল ব্যক্তি, অল সমান সমান যদি ব্যক্তি বোঝায় তাহলে অল হচ্ছে আপনার প্লুরাল। আর অল সমান সমান যদি বস্তু বোঝায়, অল সমান সমান বস্তু বোঝায় তাহলে অল হবে আপনার সিঙ্গুলার। ভালো করে খেয়াল করে দেখেন, অল হবে আপনার সিঙ্গুলার। বুঝাইতে পারছি? সামথিং হ্যাভ, কিছু বিষয় তো থেকে যায়, এই বিষয়গুলো আপনাকে মানে কাজ করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, আলটিমেটলি টু ডক্টর অ্যান্ড অ্যানিমাল। আপনার কাছে মনে হতে পারে যে টু ডক্টর, এখানে ডক্টরটা মূলত হচ্ছে আপনার ভার্ব, এখানে ডক্টরটা হচ্ছে ভার্ব। নাউন ভার্ব হয়, এটা আপনারা নতুন কথা নাই। যেমন শুধু কাউ মানে গরু না, কাউ মানে গরু না, কাউ একটা ভার্ব। কাউ মানে হচ্ছে ভয় দেখানো। হ্যাঁ, আমি যদি বলি আই কাউ ইউ, আপনি জানেন না, এটা আপনার সমস্যা। আই কাউ ইউ, আমি গরু তুমি না, আমি গরু তুমি, বিষয়টা কি এমন না। বিষয়টা হচ্ছে আলটিমেটলি খেয়াল করে দেখেন, আলটিমেটলি এখানে কাউটা হচ্ছে আপনার ভার্ব, ভয় দেখানো, থ্রেট, হুমকি দেওয়া। এই কাউ থেকে নাউন হয়, ভার্ব থেকে নাউন হয় কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ। গরু থেকে কখনো, কাউ মানে গরু থেকে কখনো কাওয়ার্ড হয় না। এই কাউ ভার্ব থেকে মূলত বলতে পারেন কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ। কথা কি বুঝতেছেন লেডিস এন্ড জেন্টলম্যান? আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আলটিমেটলি টু ডক্টর এন অ্যানিমেল, পশুকে আলটিমেটলি ডক্টর দেখাও বা ট্রিটমেন্ট দাও। টু পয়জন মানে বিষাক্ত করে দাও, না বিষাক্ত করো না। টু স্টেরিলাইজ মানে একদম শেষ করে দাও, অভিশাপ দিয়ে দাও না। ট্রিট মানে হচ্ছে আলটিমেটলি, ট্রিট মানে আপনার সেই ট্রিট না, এই ট্রিট মানে চিকিৎসা হতে পারে। আচ্ছা, এরপরে 20 নম্বরে কি বলছে একটু খেয়াল করে দেখেন। 20 নম্বরে বলছে ফুট লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি। ফুট লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি, এগুলো হচ্ছে ভাই মুখস্থ, যদি থাকে তাহলে 1 সেকেন্ডে পারবেন, আর না থাকলে আলটিমেটলি পারা সম্ভব না। ফুট লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি মিন্স হচ্ছে দে আর নট ম্যারিড অর ইন এ সিমিলার রিলেশন। আলটিমেটলি তারা আসলে সিমিলার রিলেশনে নাই, অর্থাৎ ইউ দেয়ারফর কনসিডার দেম টু হ্যাভ ভেরি রেসপন্সিবিলিটি অর কমিটমেন্ট। অর্থাৎ ফুট লস অ্যান্ড ফ্রি, আনএমপ্লয়েড, বলেন তো আনএমপ্লয়েড, এটা কি আনএমপ্লয়েড, বেকার, এটা বেকার। ফুট লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি মানে বাঁধন হারা, এক কথায় বলতে পারেন হচ্ছে বাঁধন হারা। তাহলে আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকার, আনএমপ্লয়েড মানে বেকার হবে না, আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকার হবে না। এরপরে হচ্ছে হুজ ফুট ইজ লস, যে ফুট হারাইছে, পা হারাইছে না। ইমাজিনেটিভ মানে আলটিমেটলি হচ্ছে কাল্পনিক না। ফ্রি টু এনজয় ওয়ান সেলফ, অর্থাৎ আলটিমেটলি আপনি কোনো কমিটমেন্টে নাই, ওই যে আলটিমেটলি বলতে পারেন গেট টুগেদার, লিভ টুগেদার, সামথিং লাইক দ্যাট। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, মানে আলটিমেটলি মহান একটা প্রশ্ন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব আলোচিত একটা প্রশ্ন, সেটা হচ্ছে রোলিং স্টোন। এখানে একটা শব্দ আছে দেখেন মস, এই মস হচ্ছে নাউন, আর মনে রাখবেন এই মস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নোটা হচ্ছে ডিটারমিনার নো, এই নো এর পরে একটি মাত্র শব্দ নাউন, এবং মস অ্যাবসলিউটলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, নো রাইট, নো পেন, নো মানি ব্যাগ, নো মোবাইল, নো ম্যান, কোনো মানুষ নাই, নো রাইট, যত নো ডিটারমিনার আর নো এর পরে যত মানে শব্দ থাকবে সবই হচ্ছে নাউন। আচ্ছা, এখানে আলটিমেটলি গ্যাদার্স হচ্ছে ভার্ব, এটা ডিটারমিনার, স্টোনটা হচ্ছে নাউন। রোলিং শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণায়মান, রোলিং মানে হচ্ছে আপনার ঘূর্ণায়মান। এই রোলিংটা হচ্ছে পার্টিসিপল, আর পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। অপশনে অ্যাডজেক্টিভ থাকলে পার্টিসিপল অ্যান্সার করা যাবে না। দিস ইজ এ জাতীয় প্রশ্ন। ঘূর্ণায়মান, মনে রাখবেন অন্ত মানে চলন্ত, ফুটন্ত, ডুবন্ত, আর মান, এই অন্ত বা মান থাকলে হয় মূলত প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। অপশনে অ্যাডজেক্টিভ থাকলে পার্টিসিপল অ্যান্সার করা যাবে না। আবারও বলতেছি, অপশনে পার্টিসিপল থাকলে, অপশনে অ্যাডজেক্টিভ থাকলে পার্টিসিপল অ্যান্সার করা যাবে না। এরপরে কি বলছে 20 নাম্বার প্রশ্ন দেখেন, 22 নাম্বার। হ্যাঁ রাজু ভাই আসেন, হ্যাঁ রাজু ভাই ওই 6 তলায় যান, আমি আসতেছি একটু। হ্যাঁ সব যায় ভাই। আচ্ছা, লেডি চার্টারলেস লাভার, দেখেন খেয়াল করে দেখেন,
রেইনবো নামে তার একটা বিখ্যাত উপন্যাস আছে এই মহান ব্যক্তির। তার নাম হচ্ছে ডেভিড হাবার্ট। ডেভিড, পৃথিবীর সব নাম একাই নিয়ে নিছে। ডেভিড হাবার্ট রিচার্ড লরেন্স, তার নাম হচ্ছে ডেভিড হাবার্ট রিচার্ড লরেন্স। উনি হচ্ছেন মডার্ন যুগের সাহিত্যিক, মডার্ন। রবার্ট ব্রাউনিং তো হচ্ছে মেবি রবার্ট ব্রাউনিং, এটি রবার্ট ব্রাউনিং। আচ্ছা, ট্যাব, ইয়েস, রবার্ট ব্রাউনিং হচ্ছে ভিক্টোরিয়ান যুগ, ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি। টি.এস. ইলিয়ট, থমাস টান ইলিয়ট। সো লেডি চার্টারলেস লাভার বিখ্যাত উপন্যাস লিখেছেন ডি.এইচ. লরেন্স। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার ডি, ঢাকা। ওকে, এরপরে কি বলছে দেখেন 23 নম্বরে যেটা বলা আছে, 23 নম্বর, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আই নিউ, আমি জানতাম, দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। না, আমি জানাতাম। নো মানে জানা, নো মানে জানা, আর পজিটিভ ভার্ব হচ্ছে ইনফর্ম মানে হচ্ছে জানানো, আর ইনফর্মের সাথে মূলত হচ্ছে আপনার অফ হয়, কেমন? নিউ মানে জানা, নো মানে হচ্ছে জানানো, নো মানে জানা, ইনফর্ম মানে হচ্ছে জানানো। সো মাই ফাদার ইনফর্ম টু হবে না, মাই ফাদার ইনফর্ম টু দ্য পুলিশ অবশ্যই অফ হবে। আমার বাবা ইনফর্ম করেছিলেন, জানিয়েছেন দ্য পুলিশকে অফ দ্য ম্যাটার। একটা বিষয় মনে রাখবেন, এই আলটিমেটলি ইনফর্মটা হচ্ছে আপনার মূলত পজিটিভ ভার্ব। ওকে, এই ইনফর্ম হচ্ছে 100% পজিটিভ ভার্ব। 25 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, লুক বিফোর ইউ লিভ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এই লুকটা হচ্ছে মূলত প্রিন্সিপাল ক্লজ, কেননা এখানে সাবজেক্ট ইউটা উজ্জ্ব আছে। আর গতকালকে বলছিলাম প্রিন্সিপাল ক্লজের শুরুতে কনজাংশন থাকবে না। Last day class at 10 p.m. yesterday in class clause we told about you যে principal clause 100% conjunction free. So look and definitely principal clause. আচ্ছা, look principal clause। এরপরে 25 নাম্বার কি বলছে দেখেন, choose the correct spelling। aborigines মানে হচ্ছে আদিম অধিবাসী, অর্থাৎ আদিম অধিবাসী। আমার মনে হয় উত্তর হচ্ছে আলটিমেটলি সি হওয়ার কথা, আমার মনে হয় উত্তর হবে সি। সো প্রিন্সিপাল ক্লজ 100% হচ্ছে কনজাংশন মুক্ত। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, ইচ্ছা ছিল টোটাল 50টা প্রশ্ন সলভ করাবো, বাট আনফরচুনেটলি ম্যাটার অফ সরো, সাডেনলি সাম গেস্ট কেম টু মাই হাউস। কিছু গেস্ট আমার বাসায় এসেছেন। সো নট টুডে, আই নেভার টেক দ্য ক্লাস। আজকে আর ক্লাসটা কন্টিনিউ করছি না। কি বলা হচ্ছে, সিকিং অ্যাপোলজি টু ইউ, ক্ষমা প্রার্থনা করছি। সো ইনশাআল্লাহ রাত 10টায় আপনাদের সাথে কথা বলবো ক্লজের সেকেন্ড পার্ট নিয়ে। সবার জন্য দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।